নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকের একটা প্র্যাকটিস সেটের ক্লাস আসছে। আজকে তার সেট নম্বর 6 নিয়ে চলে এলাম। আর একটা আমাদের সিরিজ চলছে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের উপরে প্রত্যেক দিন বা বাছাই করা আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছি। তো অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে ফলো করবে, প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, কারণ তোমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে একদম সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সেট করা হচ্ছে এবং সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রত্যেকটা দেখে নেবে, আমাদের প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস এক জায়গায় রয়েছে। আদারওয়াইজ তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সমস্ত ক্লাসের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে। চলো আমরা আজকের সেট নম্বর 6 আলোচনা করি। বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে জিকের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে আকবরের আত্মজীবনী কার লেখা? গুলবদন বেগম, আকবর, বীরবল, আবুল ফজল। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি তোমার হবে অপশন ডি, আবুল ফজল। আকবরের আত্মজীবনী কার লেখা? আবুল ফজলের লেখা। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, আকবরের আত্মজীবনী আকবর নামা নামে পরিচিত। গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন। আচ্ছা, বীরবল ছিলেন আকবরের রাজসভার একজন সদস্য, নবরত্নের মধ্যে অন্যতম। তার আসল নাম মহেশ দাস। এটা পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বীরবলের আসল নাম কি ছিল, এইভাবে প্রশ্ন কিন্তু আসে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ভারতে মোট কতগুলো শাস্ত্রীয় নৃত্য রয়েছে? যদি আমরা ভারতের যে ভরতমুনির যে নাট্যশাস্ত্র সেই অনুযায়ী দেখি, তাহলে সেইখানে প্রথমে যে ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য সেইগুলোকে ডিফাইন করা হয়েছে এবং অ্যাজ অফ নাও যদি আমরা দেখি ভারতে মোট 8টি ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেগুলো শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং আর একটা বিষয় এখানে বলে রাখি, তোমাদের ভারতের যে ছৌ নাচ, পুরুলিয়া জেলার যে ছৌ নাচ, সেই নৃত্যটিকে নবম শাস্ত্রীয় নৃত্য হিসেবে বর্তমানে কনসিডার করা হচ্ছে কোথাও কোথাও। যেরকম যদি আমরা এখানটায় ডিটেলসে দেখি বুঝতে পারবো। দেখো, ভারতের মোট 8টি শাস্ত্রীয় নৃত্য কোনগুলো? ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, কত্থক, মণিপুরি, ওড়িশি, সাত্রিয়া। আর ছৌ নাচ হচ্ছে ভারতের নবম নৃত্যশৈলী। ভারতের সংস্কৃতি মন্ত্রক এটিকে স্বীকৃতি দিচ্ছে। ওকে, তো এইটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে যদি পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন রাজাকে তার মুদ্রায় বিনা পাদক হিসেবে দেখানো হয়েছিল? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম। বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে সমুদ্রগুপ্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সমুদ্রগুপ্তকে কার মুদ্রায় বিনা বাদক হিসেবে দেখানো হয়েছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে এবং বাঁকুড়া কোর্টের পরীক্ষার সিলেবাস অনুযায়ী গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার জন্য কমপ্লিট ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্য। এবং যেখানে সিলেবাস অনুযায়ী তোমরা বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংলিশ ভোক্যাব এবং গ্রামার, অ্যারিথমেটিকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু এই একটি কন্টেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে এটির প্রাইসে 50% ডিসকাউন্টে তোমাকে প্রোভাইড করা হচ্ছে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এই নাম্বারটিতে অনলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে, অনলাইনে পেমেন্ট করে তোমাকে স্ক্রিনশটটা আমাদের প্রোভাইড করতে হবে এবং বিস্তারিত জানার জন্য প্রাইস সংক্রান্ত সমস্ত বিষয় তোমরা হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবে। তো ক্লাসটা দেখার পরে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে যে আমি নিতে ইচ্ছুক। তারপরে তোমাদের প্রাইস বলে দেওয়া হবে, সেটা তোমরা পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলেই সাথে সাথে তুমি ম্যাটেরিয়ালটি পেয়ে যাবে। দেখো, দেরি একদমই করো না, পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে। আজই এক্ষুনি সংগ্রহ করে নাও এবং প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও, সমস্ত কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। ওকে, এবং এইখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। নিচের কোনটি রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি? আমাজন, পেরিস, কঙ্গো নাকি স্টেপস? দেখো, রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে স্টেপস। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, পেরি কোথায়? পেরি হচ্ছে উত্তর আমেরিকা। বিভিন্ন ওয়ার্ল্ডের যে তৃণভূমিগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে। পম্পাস কোথায়? পম্পাস দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে, এই সমস্ত জায়গায় দেখা যায় এবং ব্রাজিলও দেখা যায়। ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে, ক্যান্টারবেরি নিউজিল্যান্ডে, সিলভা যেটা আমরা বলছি সেটা আমাজনে। ওকে, তো এইগুলো খুব ভালো করে দেখে রাখবে। তোমাদের স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ের প্রশ্ন এখানে পেয়ে যাবে ক্লাসের মধ্যে। নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কেন নদী মধ্যপ্রদেশের নিচের কোন টাইগার রিজার্ভের মধ্য দিয়ে গেছে? কেন নদী মধ্যপ্রদেশের কোন টাইগার রিজার্ভ এর মধ্য দিয়ে গেছে? সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনের মধ্যে 5 নম্বর প্রশ্নের রাইট আনসার উইল বি অপশন বি, পান্না টাইগার রিজার্ভ। এই পান্না নামটা দেখলেই আরেকটা বিষয় মনে রাখবে, ভারতের মধ্যপ্রদেশে পান্নাতে রয়েছে কি? ডায়মন্ড খনি, অর্থাৎ হীরের খনি রয়েছে এই পান্নাতে। যদি আমরা এই মুহূর্তে টাইগার রিজার্ভ সম্পর্কে চর্চা করি ডিয়ার স্টুডেন্ট, তাহলে বর্তমানে তোমাকে প্রশ্ন করবে ভারতে মোট টাইগার রিজার্ভের সংখ্যা কটি? অ্যাজ অফ নাও যখন আমি ক্লাস রেকর্ড করছি তখন 57টি টাইগার রিজার্ভ রয়েছে ভারতে, 57। ওকে,
আর শেষ যে টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের রাতাপানি হয়ে যাবে সঠিক উত্তর, এটাও মনে রাখবে। 57তম টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের রাতাপানি। তোমাকে জিজ্ঞেস করতে পারে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অন্ধ্রপ্রদেশের গুরু ঘাসিদাস শ্রীশৈলম টাইগার রিজার্ভ, এটা হচ্ছে নাগার্জুন সাগর। গুরু ঘাসিদাস বললাম না, নাগার্জুন সাগর শ্রীশৈলম হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ, এটা একটু দেখে নেবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947, 1951, 1969, 1991। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো? দেখো 1951 সালটা ইম্পর্টেন্ট, কারণ এই সময় ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। 1991 এলপিজি মডেল চালু হয়। 1969 ইসরো এস্টাবলিশড হয়। 1969 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয় 1969-এ। ভারতের মহাকাশ সংস্থা বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? এস সোমনাথ বর্তমান চেয়ারম্যান রয়েছেন। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতেই পারে। তাহলে ক্লাসটা ভালো লাগছে কি না বলো, ইয়েস অর নো? যদি ভালো লাগছে প্রত্যেক একটা লাইক করে দাও, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট, প্রতিদিন কুইজ, ক্লাস আপডেট ইত্যাদি সমস্ত আপডেট সেখান থেকে পাবে তুমি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কুমারী নদী কোন নদীর উপনদী? কুমারী নদী কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী নাকি অজয়? বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখো যদি আমরা দেখি যে মহানদী রয়েছে অপশন এতে না। মহানদী কি? দেখো ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যার মহানদীর উপর রয়েছে, এই প্রশ্নটা আসে। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, এটাও অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। অপশন সি হবে সঠিক উত্তর, কারণ কুমারী নদী কোন নদীর উপনদী? কংসাবতী নদীর উপনদী। এবং এটা মিলিত হয়েছে কোথায়? এটা মিলিত হয়েছে বাঁকুড়া জেলার খাতাড়ায় যে মুকুটমণিপুর রয়েছে, মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুর ড্যামের কাছে তার উপরটাই মিলিত হয়েছে কুমারী নদী বা কংসাবতী নদীর সাথে। ওকে, এখানে ডিটেলসে দেয়া হয়েছে। আর কুমারী নদীর উৎপত্তি হচ্ছে অযোধ্যা পাহাড় থেকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো ভারতের যদি আমরা সর্বোচ্চ শৃঙ্গ বলি তাহলে ডিসপিউটেড এরিয়া বাদ দিলে, পিওকে যেটা বলছি আমরা, যেখানে কেটু রয়েছে, কেটু বাদ দিলে আমরা ধরবো কাঞ্চনজঙ্ঘাকে। আদারওয়াইজ তোমাকে এমনি জিজ্ঞেস করলে কেটু উত্তর হবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, না হলে তোমরা সিকিমের কাঞ্চনজঙ্ঘা করবে। আর ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। উচ্চতা কত? 6636। নেপাল এবং ওয়েস্ট বেঙ্গলের সীমানায় রয়েছে, এবং সেটা হচ্ছে সিঙ্গালীলা সৈরসিরা রয়েছে। আর আমাকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, মানে কি হবে? গোরগাবুরু হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গোরগাবুরু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 677 মিটার। পুরুলিয়া জেলায় বাঘমুন্ডিতে অবস্থিত এটা। নেক্সট, প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক, ভন লিউয়েনহুক, অল্টম্যান, বোভেরি। অনেকেই চোখ বন্ধ করে না, অ্যান্সারটা কি করবে বলো তো? রবার্ট হুক করে দিয়ে আসবে, বাট এখানে তুমি ভুল হয়ে গেলে। রবার্ট হুক মৃত সেল আবিষ্কার করেছিলেন, ডেড সেল আবিষ্কার করেছিলেন। জীবিত কোষ বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়ো। জীবিত কোষ কে আবিষ্কার করেছিল? ভন লিউয়েনহুক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখান থেকে কোষ সম্পর্কিত সমস্ত ডিটেলস তোমাকে আমি দিয়েছি। দেখো 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন, সেটা আবার মৃত কোষ। প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরি দিয়েছিলেন কে? স্লেইডেন এবং টি সোয়ান। সর্ববৃহৎ কোষ একক হচ্ছে উট পাখির নিষক্ত ডিম, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইটোপ্লাজমা গ্লাসিসেপ্টিকাম। সর্ববৃহৎ মনুষ্য কোষ হচ্ছে ডিম্বাশয়। সর্বদৈর্ঘ্য মনুষ্য কোষ হচ্ছে স্নায়ু কোষ। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি7, ভিটামিন ই, ভিটামিন কে। তো সঠিক উত্তরটা তোমাদের কোনটা হবে? চারটে অপশনের মধ্যে দেখো ভিটামিন এ বলেছে। ভিটামিন এর অভাবে রাতকানা হয়। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন ই, ভিটামিন ইর অভাবে কি হয় বলতে পারবে? বন্ধ্যাত্ব হয়। ভিটামিন কে রক্তসঞ্চালনে সাহায্য করে। তাহলে পড়ে রইল অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। বি7 এর অভাবে হয় আমাদের অ্যানিমিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় কমপ্লিট দেখে নেব, যেগুলো পরীক্ষাতে আসে। ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন ডির অভাবে রিকেট এবং অস্টিওম্যালাসিয়া, ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব, বি1 এর অভাবে বেরিবেরি, সির অভাবে স্কারবি হয়ে থাকে। তাহলে এই লিস্টটা প্রত্যেকে খুব ভালো করে দেখবে, কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসটা, আর একটা ফটাক করে লাইক করে দাও। ওকে, চলো নেক্সট। ইউপিআই এর সম্পূর্ণ রূপ কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউনিভার্সাল পেমেন্ট ইন্টারফেস, ইউজার পে ইন্টারফেস, ইউজার পেমেন্ট ইন্টারফেস। প্রত্যেকে বর্তমানে ইউপিআই ব্যবহার করছো আমি জানি। সো ইউপিআই এর ফুল ফর্ম তোমাকে এমনি ইন জেনারেল জিজ্ঞেস করতে পারে, বাট আমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে। সঠিক উত্তর হবে অপশন এ, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইজ দ্য রাইট অ্যান্সার। ইউপিআই এর ফুল ফর্ম এটা 2016 সালে ভারতের সেই সময় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর চালু করেছিলেন কে? রঘুরাম রাজন। আচ্ছা, আরবিআই যেহেতু এসছে, আরবিআই এর ফুল ফর্ম কি? আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয় পরীক্ষা জিজ্ঞেস করতে পারে? 1935 সালে প্রতিষ্ঠিত হয়। আরবিআই এর নতুন গভর্নর হয়েছে, তোমরা কি বলতে পারবে কমেন্টে? বর্তমানে আরবিআই এর নতুন গভর্নর কে নিযুক্ত হলেন? কারেন্ট অ্যাফেয়ার্স যারা ফলো করো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে প্রত্যেকেই আপডেট জানতে পারবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভোটাধিকার দেয়া হয়, আচ্ছা এখানে কি বলা হয়েছে? কত নম্বর ধারায় ভোটাধিকার অধিকার দেওয়া হয়েছে?
এই টাইপের প্রশ্ন এখানটায় মিস্টেক হয়েছে, ভোটাধিকার দেওয়া হয়েছে বলা হয়েছে। তো আর্টিকেল 326 নম্বর ধারায় এই ভোটাধিকারের কথা উল্লেখ হয়েছে। ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়। পরীক্ষাতে তোমাকে এটাই বেশি করে প্রশ্ন দেবে। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক উন্মোচিত নতুন লেডি জাস্টিস মূর্তিটিতে তরবারির জায়গায় কি রাখা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। যে লেডি জাস্টিস মূর্তি থাকে না ভারতের কোর্টে, কোর্ট রিলেটেড কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখবে। তরবারির বদলে সংবিধান রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। এবং তার যে চোখ বাঁধা ছিল সেটা খুলে দেওয়া হয়েছে, আনভেল করা হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, ঢাকা, ব্রাজিল, ম্যানিলা। দেখো কাঠমান্ডুতে রয়েছে কার সদর দপ্তর? সার্কের সদর দপ্তর রয়েছে। ম্যানিলায় এডিবি সদর দপ্তর রয়েছে, এডিবি, ম্যানিলায় এডিবি রয়েছে। আর ঢাকাতে রয়েছে কি? ঢাকাতে রয়েছে বিমস্টেকের হেডকোয়ার্টার। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেকের ফুল ফর্ম। আর ম্যানিলা ফিলিপাইন্স এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কাঠমান্ডুতে রয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের হেডকোয়ার্টার। ওকে, যেগুলো আমি বলছি খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবে, নোট ডাউন করবে এবং বারবার ক্লাসগুলো রিভিশন করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালস যদি আমরা দেখি, যেরকম অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরলের কথাকলি, তাই তো, কেরলের কথাকলি, আসামের বিহু। তো এই টাইপের বিভিন্ন রয়েছে। যেরকম পোঙ্গাল বলেছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের হয়। তামাসা মহারাষ্ট্রে হয়, তামাসা, এটা মনে রেখে দেবে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? দেখো যে তোমাদের জিকে বা স্ট্যাটিক জিকে যেগুলো আমরা বলছি, সেই টাইপের কমপ্লিট স্ট্যাটিক জিকে, জিকে সাজেশন, অ্যারিথমেটিক সাজেশন, বাংলা ব্যাকরণ সাজেশন, সমস্ত কিছু কন্টেন্ট পেয়ে যাবে। জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করবে, এই নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে দেবে, তাহলে কিন্তু তুমি ইবুক পেয়ে যাবে বা নোটস পেয়ে যাবে। দেরি কিন্তু একদমই করো না, পরীক্ষা তোমাদের সামনে রয়েছে। দেখো একবার মিস হয়ে গেলে এই সমস্ত পরীক্ষা না, কবে নোটিফিকেশন আসবে, কবে তুমি চাকরি পাবে, আরো একটা টাইম কনজিউমিং ব্যাপার। ওকে, তো যেটা যখন হচ্ছে সেই সুযোগটাকে, সময়টাকে কাজে লাগাও। ওকে, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন শিগেরু ইসিবা, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2024 ভারতের র্যাঙ্ক কত? বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত দেখবে, আমাদের ক্লাস রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অনেকবার করিয়েছি। সঠিক উত্তর হবে অপশন এ, 10 নম্বর র্যাঙ্ক রয়েছে ভারতের। নেক্সট প্রশ্ন, 16তম ব্রিক্স সম্মেলন 2024 কোন দেশ আয়োজন করেছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স সামিট 16 যেটা অনুষ্ঠান হলো এইবারে 2024-এ, সেটা হচ্ছে কোথায়? রাশিয়াতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন কে? আর ভেঙ্কটরমণী। এইখান থেকে মোস্ট কারেন্ট তোমাদের ইন্ডিয়ান পলিটির প্রশ্ন হয়, প্রত্যেকে স্টার মার্ক করে দেবে, প্রত্যেকে স্টার মার্ক করে দাও এখানটায়। কি স্যার? কারণ এইখানে বলা হয়েছে কি, 76 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হবেন এবং একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। এই প্রশ্নটা পরীক্ষাতে কিন্তু বারবার আসে। ওকে, নেক্সট প্রশ্ন, কতজন লোককে ভারতরত্ন পুরস্কার 2024-এ ভূষিত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমরা ভারতরত্ন দেখি, 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়? 3 জন ব্যক্তিকে দেওয়া হয়। আগে এটা দেখে নাও যেটা বলছি আমি। চক্রবর্তী রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামনকে দেওয়া হয়েছিল। আর 2024-এ মোট 5 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার। এই 5 জন ব্যক্তি কে কে সেটাও আমরা দেখে নেব এখানে। কর্পূরী ঠাকুর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। লালকৃষ্ণ আডবাণী বিজেপির সহ প্রতিষ্ঠাতা এবং ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন। এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত। পিভি নরসিমহা রাও ভারতের 9ম প্রধানমন্ত্রী ছিলেন। চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী ছিলেন। এই 5 জন ব্যক্তিকে 2024 সালে এসে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হলো। বাঁকুড়া কোর্ট পরীক্ষার প্রস্তুতির ক্লাস জিকে কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যেও এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, বন্ধুদের শেয়ার করবে। আর আপকামিং তোমাদের সমস্ত ক্লাস আবার আসবে, অবশ্যই স্টে কানেক্টেড উইথ আস। এবং বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওয়াচ করবে টিল দ্য ভেরি এন্ড। তো আজকের এই ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।